জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে কাজ করছে সরকার। মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা কেবাংসান বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট ডিগ্রি গ্রহণ। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে না দেওয়ার হুমকি স্বৈরাচারের পদধ্বনি। বিএনপির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা চলছে, অভিযোগ নেতাদের। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, তবে কিছু উদ্বেগ রয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন। টর্চার সেলে নির্যাতন ও চাঁদাবাজির ঘটনায় ময়মনসিংহের ছাত্রদল নেতা জিএস স্থায়ী বহিষ্কার, নেওয়া হলো রিমান্ডে। এবং সভা সমাবেশ ও আইন না মানায় ঢাকার সড়কে ফিরছে না শৃঙ্খলা, বলছে পুলিশ। সরকারি উদ্যোগের অভাবকে দুষছেন বিশেষজ্ঞরা। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন দুপুরে পুরো সংবাদ জুটের সঙ্গে রয়েছি আমি তানজিলা খান মিম। আমি গালিব ইবনে রিয়াদ। জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। ইউনিভার্সিটি অফ কেবাংসান মালয়েশিয়ার সমাবর্তন অনুষ্ঠানে একথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, দেশে শান্তি স্থিতিশীলতা নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সংস্কারকে দেয়া হচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে বিশ্ববিদ্যালয়টি। আরও জানাচ্ছেন শাহরিয়ার তারেক। Professor Dr. Muhammad Yunus, in recognition of your outstanding achievements. শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের ঝুলিতে যোগ হলো আরও একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। মালয়েশিয়া সফরের তৃতীয় দিনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানকে এই ডিগ্রি দেয় ইউনিভার্সিটি অব কেবাংসান। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বক্তব্যে প্রধান উপদেষ্টা জানান, শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে মনোনিবেশ করেছে অন্তর্বর্তী সরকার, আর সংস্কারকে দেয়া হচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার। Our government is focused on ensuring peace and stability. We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. Reforms are our top priority. We have a clear goal, a detailed plan, and a strong determination to move forward. In my journey from working as an economist, গণতন্ত্রকে শক্তিশালী করে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে সরকার কাজ করছে বলেও সমাবর্তন অনুষ্ঠানে জানান ডক্টর ইউনূস। এছাড়া দেশের অর্থনীতিকে পরিবর্তনের লক্ষ্যে মালয়েশিয়ার সহায়তার প্রয়োজনীয়তা উল্লেখ করেন অন্তর্বর্তী সরকার প্রধান। শিক্ষা, গবেষণা ও বাণিজ্যে নিবিড় সহযোগিতার মাধ্যমে টেকসই উন্নয়ন ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে দুই দেশ মডেল হয়ে উঠতে পারে বলেও আশা প্রকাশ করেন ডক্টর ইউনূস। এছাড়াও কর্মী হবার বদলে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি। we need big changes in our economy. This includes supporting entrepreneurs, turning everybody into entrepreneurs, investing more in education and technology, and working closely with our international and our regional partners, such as our dear friend Malaysia. Thank you. দুপুরে মালয়েশিয়ার বহুজাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান সানোয়ে গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জেফ্রি চেয়ারের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশে আবাসন, শিক্ষা ও চিকিৎসা খাতে বিনিয়োগের আহ্বান জানান ডক্টর ইউনূস। জেফ্রি চেয়ারও ঢাকা পরিদর্শনের আশ্বাস দেন। এর আগে বুধবার স্থানীয় সময় সকাল 8:30টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী। পরবর্তীতে বৈঠক হয় এশিয়া জুড়ে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে কাজ করা ফোরাম এশিয়ার চেয়ারম্যানের সঙ্গে। 3 দিনের সফর শেষে স্থানীয় সময় বিকেল 6টায় প্রধান উপদেষ্টার ঢাকার উদ্দেশ্যে কুয়ালালামপুর ছাড়ার কথা রয়েছে। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। সফরের আরও খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন শাহরিয়ার তারেক। তারেক, মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টার আর কি কোনো কর্মসূচি আছে কিনা, বিস্তারিত একটু জানাবেন আমাদেরকে। মিম, প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের প্রতিনিধি দলের যে রাষ্ট্রীয় 3 দিনের সফর
আজকে শেষ দিন এবং কিছুক্ষণ আগেই এই যে আনুষ্ঠানিকতা ছিল তার সবশেষ বৈঠকটি সম্পন্ন হয়েছে বলে জানতে পেরেছি। সেখানে তিনি সবশেষ যে বৈঠকটি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী একটি ম্যাগাজিন কর্তৃক ঘোষিত মালয়েশিয়ার 11তম ধনী শীর্ষ ব্যক্তি, ব্যবসায়ী এবং সমাজসেবী, তার সঙ্গেই মূলত প্রধান উপদেষ্টার সবশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকে তিনি ওই প্রতিষ্ঠানকে বাংলাদেশের যে সোলার এবং বিভিন্ন এগ্রিকালচার বিভিন্ন পণ্যের ওপর ব্যবস্থাপনার বিষয়ে তিনি বাংলাদেশের প্রতি এই দেশের যে ওই প্রতিষ্ঠানের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন এবং এর প্রতি উত্তরে প্রধান উপদেষ্টাকে ওই প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে যে তারা খুব শীঘ্রই তাদের প্রতিষ্ঠান থেকে বাংলাদেশে একটি প্রতিনিধি দল পাঠাবে। তারা বাংলাদেশে বিনিয়োগ করার পরিবেশ কীরকম সেটি নিয়ে তারা পর্যবেক্ষণ করবে বলে আমরা জানতে পেরেছি। এর আগে তিনি মালয়েশিয়ার সবচেয়ে অন্যতম প্রভাবশালী একটি প্রতিষ্ঠান সানোয়ের যে প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান আছেন তার সঙ্গেও তিনি কথা বলেছেন। সেখানেও তিনি বাংলাদেশের শিক্ষা এবং মেডিকেল বিভিন্ন বিষয় নিয়ে তিনি বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আহ্বান করেছিলেন। সেখানেও কিন্তু প্রতিশ্রুতি আসছে যে তাদের একটি প্রতিনিধি দল বাংলাদেশে যাবে। সব মিলিয়ে প্রধান উপদেষ্টার যে 3 দিনের যে আনুষ্ঠানিক সফর ছিল মালয়েশিয়াতে সেটি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। এখন তিনি তার যে হোটেল সেখানে প্রধান উপদেষ্টা অবস্থান করছেন এবং কিছুক্ষণ পর আমরা জানতে পেরেছি যে মালয়েশিয়ার স্থানীয় সময় 6টায় তিনি মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবেন। তো মিম এই ছিল আসলে এই যে 3 দিনের যে সফর তার সবশেষ তথ্য। আনুষ্ঠানিকভাবে সব কিছুই সম্পন্ন হয়ে গেছে। এখন শুধু বাংলাদেশে ফেরার যে যাত্রাটি সেটি এখন প্রধান উপদেষ্টা করে থাকবেন। মালয়েশিয়া থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহরিয়ার তারেক। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, তবে কিছু উদ্বেগ রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে কাজ করছে ইউনূস সরকার। অপরাধীদের বিচারের মুখোমুখি করতে জাতিসংঘ সহায়তা করছে। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। 2024 সালের জুলাই ও আগস্ট মাসে কয়েক সপ্তাহ ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান শত শত মানুষ। গেল বছরের 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। পরে 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদনে বলা হয়, 5 আগস্ট পট পরিবর্তনের পর কিছু ঘটনা ঘটলেও এখন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তবে কিছু বিষয়ে উদ্বেগ রয়ে গেছে বলে এতে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, বিগত সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, হয়রানি, সাংবাদিক নির্যাতন, সহিংসতা, শ্রম অধিকার, শিশু শ্রমসহ মানবাধিকার সমস্যাগুলোর বিশ্বাসযোগ্য প্রমাণ থাকার খবর মিলেছে। তবে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগ থাকলেও আওয়ামী লীগ সরকার হাতে গোনা কয়েকটি ঘটনায় শুধু প্রশাসনিক শাস্তি দেয়া ছাড়া বাকি ঘটনায় দোষীদের চিহ্নিত করা ও শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেয়নি। বরং সেই সরকারের আমলে এসব অভিযোগে ব্যাপকভাবে দায়মুক্তি দেওয়ার প্রবণতা ছিল। পরে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা শুরু করে এবং জাতিসংঘের সহায়তা নেওয়ার পর বাংলাদেশের প্রচলিত সাধারণ বিচার ব্যবস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে এসব ঘটনার বিচার হচ্ছে। জুলাই আগস্টের আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও তৎপরতায় উল্লেখযোগ্য হারে সন্দেহজনক মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে জানানো হয়। এছাড়া বাংলাদেশের বিভিন্ন মানবাধিকার সংস্থা ও সংবাদ মাধ্যমের প্রতিবেদনে ছাত্রলীগের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনা উঠে আসে। আওয়ামী লীগের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ওঠা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগের কোনো সরকারি পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এই প্রক্রিয়া শুরু করেছে বলে উল্লেখ করা হয় মানবাধিকার প্রতিবেদনে। তানভীর জনি, এখন বিশ্ব। ক্ষমতার অপব্যবহার ও রাজুকের আইন ভঙ্গ করে পূর্বাঞ্চলে 30 কাঠা প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এমনকি প্লট পেতে রাজুকে আনুষ্ঠানিকভাবে কোনো আবেদনও করেননি তারা। বুধবার প্লট জালিয়াতির 3টি আলাদা মামলায় প্রথম দিন সাক্ষ্য দেন দুদকের 3 কর্মকর্তা। সাক্ষ্য দিতে গিয়ে দুদক কর্মকর্তা বলেন, প্লট দুর্নীতিতে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন শেখ হাসিনা। আরও জানাচ্ছেন
রাব্বি হোসেন। বাংলাদেশের রাজনীতিতে প্রত্যক্ষ অংশগ্রহণ না থাকলেও আওয়ামী লীগ ও তৎকালীন সরকারের অভ্যন্তরে অদৃশ্য প্রভাব ছিল শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক সহ তার পরিবারের। রাজুকের ৩০ কাঠা প্লট দুর্নীতির পৃথক ৩টি মামলায় বুধবার ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক সহ ২৩ জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য শুরু হয়। এদিন আদালতে সাক্ষ্য দেন মামলাগুলোর বাদী দুদকের ৩ কর্মকর্তা সালাউদ্দিন, আফনান জান্নাত কেয়া ও SM রাশেদুল হাসান। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ এমপি হওয়ায় শেখ হাসিনাকে প্রভাবিত করে তার পরিবারকে রাজুকের প্লট পাওয়ার সুযোগ করে দিয়েছে বলে সাক্ষ্য দেন দুদক কর্মকর্তারা। শেখ রেহানাকে এই প্লট বরাদ্দ দিয়েছেন, সে মর্মে এখানে যে রাজনৈতিক উন্নয়ন কর্তৃপক্ষের যে বিধি আছে সেই সব বিধি লঙ্ঘন করেছেন, লঙ্ঘন করে এই প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। অবৈধভাবে তার সুবিধা পাওয়ার আশায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে নির্দেশনা গিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী তারা এই প্লট বরাদ্দের বিষয়ে তারা রাজুকের যে চেয়ারম্যান তাকে সুপারিশ করেছে বা নির্দেশ দিয়েছে। রাজুকের আইন অনুযায়ী ঢাকা ও নারায়ণগঞ্জের কোথাও রাজুকের প্লট বরাদ্দ থাকলে দ্বিতীয়বার সেখানে আবেদন করার কোনো সুযোগ নেই। সেখানে আবেদন না করেই প্লট নেয় শেখ পরিবারের সদস্যরা। ঢাকা কিংবা নারায়ণগঞ্জ কিংবা এই শহরের আশেপাশে যদি কোনো প্লট, ফ্ল্যাট কিংবা কোনো জমি থাকে তার নিজের কিংবা তার কোনো কোর্সের, তাহলে তিনি এই এলাকায় কোনো কিছু সরকারি কোনো প্লট কিংবা ফ্ল্যাট কিংবা জমি পাবেন না, কিন্তু উনি আবেদন করতে পারবেন না। গণভবনে বসে এসব দুর্নীতিতে প্রত্যক্ষ সহযোগিতা করেছেন শেখ হাসিনা, এমন তথ্য উঠে আসে দুদক কর্মকর্তাদের সাক্ষ্য গ্রহণে। রাব্বি হোসেন, এখন, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে না দেওয়ার হুমকিতে স্বৈরাচারের পদধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে র্যাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের সাথে নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এই মন্তব্য করেন। ডাক্তার জাহিদ আরও বলেন, হুমকি দিয়ে নির্বাচন বানচাল করা যাবে না। গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মতো ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জনগণকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিয়ে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। অনেক কথা শুনতে পাই, কেউ কেউ বলেন, হুমকি দেন যে আগামী দিন নির্বাচন হতে দেবেন না। মনে হচ্ছে সেই স্বৈরাচারের যে আচরণ ছিল, স্বৈরাচারের যে কথা ছিল, সেই ধরনের কথার পদধ্বনি আমরা শুনতে পাই। সেজন্যই আজকে আমরা আশঙ্কিত হই অনেক সময় যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচনকে ঘিরে পরিকল্পিতভাবে বিএনপির ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় অন্তর্বর্তী সরকারের। এ সময় পুলিশকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। উস্কানিমূলক কথার উপর সাই দিয়ে অনেক লোক এসে একজন মানুষকে হত্যা করে চলে যাবে, এই ঘটনা হতে পারে না। এটা একটা সভ্য সমাজের নমুনা হতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে কঠোর ব্যবস্থা করতে হবে। সময় সবাই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চাচ্ছে, সেই মুহূর্তে এই আনুপাতিক নির্বাচন, এই নির্বাচনটা আমার মনে হয় যে এটা একেবারেই উদ্দেশ্য প্রণোদিত। এর মধ্যে আমার মনে হয় যে অন্তর্গত কোনো স্বচ্ছতা নেই। নির্বাচনে কালো টাকার বিস্তার ঠেকাতে সচেষ্ট আছে অন্তর্বর্তী সরকার, একথা বলেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সচিবালয়ে পেনশন স্কিমের ইউ পেনশন অ্যাপের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার কালো টাকার উৎস বন্ধ করার চেষ্টা করছে, এজন্য রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। এ সময় তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে একটি ভালো নির্বাচন করতে চায় সরকার। কালো টাকা যেটা, আমরা কালো টাকা দুইটা জিনিস, একটা হলো উৎসটা আর একটা হলো প্রসেসটা। আমরা চেষ্টা করছি উৎসটা বন্ধ করতে। উৎসটা মোটামুটি কিন্তু এখন ওই লোন যারা নেয়, আগে তো ব্যাংকের মালিক, ইন্ডাস্ট্রির মালিক, টেলিভিশনের মালিক, নিউজ পেপারের মালিক, ফ্ল্যাটের মালিক, সব একজনই, সে ডিসাইড করবে। এখন তো এটা হচ্ছে না, এখন তো একটা মোটামুটি একটু চেক অ্যান্ড ব্যালেন্স কিছু আছে, সেটা কীরকম উই আর ওয়াচিং ইট, যে কালো টাকা যাতে। এখন রাজনৈতিক জিনিস, আমি সবসময় অর্থনৈতিক উন্নতি রাজনৈতিক কালচারের সাথে। এখন যদি ওনারা যদি এনকারেজ করে টাকা পয়সা দিয়ে এসে করবেন, নমিনেশন দেবেন, ভোট দেবেন,
তখন আমি তো অর্থ মন্ত্রণালয় থেকে এটা কিছু ডিফিকাল্ট। ময়মনসিংহের তারাকান্দায় টর্চার সেলে নির্যাতন চালানো ছাত্রদল নেতা হিজবুল আলম জিএসকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দিয়েছেন। এর আগে গতকাল মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা অভিযুক্ত হিজবুল ও তার 2 সহযোগীর 3 দিন করে রিমান্ড আবেদন করেন। রিমান্ড শুনানি শেষে বিচারক হিজবুল আলমকে 1 দিনের রিমান্ড দেন। বাকি 2 জনের রিমান্ড না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। এর আগে গত সোমবার রাতে ছাত্রদল নেতা হিজবুল আলম ও তার 2 সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে টর্চার সেলে নির্যাতন চালানোর অভিযোগ ছিল। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। হিজবুল আলম জিএস সহ ঘটনার সাথে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সম্পৃক্ত থাকার অপরাধে তার সহযোগী আরও 2 জন অ্যারেস্ট করে এই 3 জনকে আজকে আদালতে 3 দিনের রিমান্ড চেয়ে উপস্থাপন করা হয়েছিল। বিজ্ঞ আদালত শুনানি শেষে আসামি হিজবুল আলম জিএসের 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিলেটের ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই মুহূর্তে সেখানে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। বিস্তারিত জানতে সাদা পাথর 0 পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। দুদকের আভিযানিক দল কি কি বিষয় খতিয়ে দেখছে একটু জানাবেন। দেখুন, সুন্দরী শ্রীভূমি খ্যাত এই সিলেটের অন্যতম যদি একটি স্পটের কথা বলি সেটি হচ্ছে এই সাদা পাথর, এবং নির্বিচারে কিন্তু এখানে লুটপাট চলেছে গত কয়েক সপ্তাহ, শুধু কয়েক সপ্তাহ না, 5 আগস্টের পর থেকে কিন্তু নির্বিচারে এখানে যে লুটগুলা চলছে। এবং এই লুটের প্রেক্ষিতে আজকে দুদকের একটি আভিযানিক দল 5 সদস্যের যে আভিযানিক দল, সেই দলটি কিন্তু এখানে এসেছে এবং তারা কিন্তু অভিযান পরিচালিত করছে। এবং যে বিষয়টি আপনি জানতে চেয়েছিলেন যে তারা কোন কোন বিষয় খতিয়ে দেখছেন, তারা আসলে এখানকার এই যাদের যোগসাজশে এবং যাদের নির্দেশে এই ধরনের গর্হিত কাজ হয়েছে এবং পরিবেশ বিরুদ্ধ কাজ হয়েছে এবং পর্যটনকে যারা নষ্ট করে দিয়েছেন তাদেরকে খুঁজে বের করতেই কিন্তু তারা এখানে এসেছেন এবং তাদের রিপোর্ট দাখিল করবেন। তারা বলছেন যে তাদের হেড অফিসে, এবং এখান থেকে সিলেটের একটি টিম এসেছে এবং উপপরিচালক রাফি মোহাম্মদ সাদাতের নেতৃত্বে কিন্তু আজকের এই টিমটি এখানে এসেছেন। এবং তারা যেমনটি বলছিলেন যে ভৌগোলিক কারণে এবং বিভিন্ন কারণে তারা কিন্তু আরও আগেও আসতে পারতেন, কিন্তু এই এখানকার যাতায়াত ব্যবস্থা একটু দূর হওয়ায় এবং আরও বিভিন্ন কারণে জনবল কম থাকে কিন্তু তারা আজকে এখানে শেষ সময়টিতে এসেছেন। এবং তারা যেটি বলছেন যে স্থানীয় প্রশাসনের আসলে এখানে অনেক বেশি দায় রয়েছে এবং স্থানীয় প্রশাসনকে আসলে আগে থেকে আরও সতর্ক হওয়া উচিত ছিল। এবং তারা বলছেন এটার সাথে যারাই জড়িত রয়েছে, যেসব মানুষ আসলে এইটিকে লুটপাট এবং এই ধ্বংসযজ্ঞ চালিয়েছেন তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসার জন্য এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আজকের এই অভিযান। এবং তারা বলছেন যে যেই হোক না কেন, যে কোনো দলের হোক বা প্রশাসনের হোক, যেই হোক, এটি কিন্তু তারা একটা উচ্চ তদন্ত কমিটি করে এইটার ব্যবস্থা নেওয়া হবে এবং দুদক থেকে কিন্তু এই ধরনের নিশ্চয়তা দেওয়া হচ্ছে। তবে আমরা জানতে চেয়েছিলাম আসলে কেন আসলে এই শেষ সময়, যেহেতু আজকে ধ্বংসযজ্ঞের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে সাদা পাথর, এই মুহূর্তে কেন আসা হলো। তখন তারা বলছেন যে তাদের জনবলের অভাব থাকায় এবং ভৌগোলিক কারণে দূরত্ব থাকায় কিন্তু তাদের এই আসতে বিলম্বিত হয়েছে। তবে তারা বারবার যেটি বলছেন যে প্রশাসনের দায় এখানে রয়েছে। তো মিমি, এই ছিল আসলে সাদা পাথর থেকে দুদকের অভিযানের আমার কাছে সবশেষ তথ্য। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করছেন সারা দেশ থেকে আসা হাজারো শিক্ষক। দাবি আদায় না হওয়া পর্যন্ত এলাকা না ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। তারা যে দাবিটি করছেন, এই দাবি আসলে তাদের কবে থেকে তারা এই দাবি করে আসছেন, আর কি কি সুনির্দিষ্ট দাবি তারা আজকে করছেন, এবং সেই সাথে সেই এলাকায় যান চলাচলের কি অবস্থা? গালিব, আপনি দেখতেই পাচ্ছেন এখানকার বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই উত্তেজিত পরিস্থিতি এবং হচ্ছে যে মানুষের সমাগমে এত পরিমাণ বেশি যে সারা দেশ থেকে কিন্তু শিক্ষিকারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। আপনি যেটা বলছিলেন যে কবে নাগাদ শুরু হয়েছে এই আন্দোলন, তাদের এই আন্দোলন কিন্তু দীর্ঘ বছর থেকে শুরু হয়েছে। 2018 সাল থেকে এই আন্দোলন শুরু হয়েছে। 2018 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত লাগাতার তারা কিন্তু এই আন্দোলন করে যাচ্ছেন জাতীয়করণের দাবিতে। কারণ আমরা জানি যে দেশের যে এমপিওভুক্ত
শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সব কিছুতেই কিন্তু সমপরিমাণ শিক্ষা দেওয়া হয়, সব কিছু সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তাদের সেই সুবিধাগুলো তাদেরকে দেওয়া হয় না, বঞ্চিত করা হয়। যেখানে সরকারি এবং এমপিওভুক্তের মধ্যে বিস্তর ফারাক রয়েছে, বৈষম্য রয়েছে, সেটা চায় না। এনারাও শিক্ষক, সরকারি বিশ্ববিদ্যালয়ে যারা কাজ করে, স্কুলে শিক্ষকতা করে, তারাও কিন্তু শিক্ষক। সব কিছু মিলিয়ে কিন্তু এই 2018 সাল থেকে কিন্তু আন্দোলন চলেছে। বিগত সরকার আমলে যে সাবেক স্বৈরাচারী সরকার আমলে কিন্তু তারা দুঃখিত তখন থেকে কিন্তু এই আন্দোলন জানিয়ে আসছিলেন, তাদের দাবি দাওয়া বলে আসছিলেন, তখন আশ্বাস দিতে দিতেও কিন্তু সেই আশ্বাস পূরণ করা হয় না। এবার অন্তর্বর্তী সরকারের সাথে কিন্তু এই নিয়ে আলোচনা হওয়ার পরেই কিন্তু তিনি বাজেট বেশি করেছেন। 5% বৈশাখী বার্ষিক পদ্ধতি ও 20% বৈশাখী ভাতা চালু করেছিল, জাতীয় কোনো প্রতিশ্রুতি ছিল, কিন্তু তা বাস্তবায়ন হয়নি। বর্তমান শিক্ষা বাজেটে কিন্তু আবারও বাজেট বাড়ানো হয়েছে, বা গত 12 ফেব্রুয়ারি থেকে লাগাতার কিন্তু তারা অবস্থান কর্মসূচি করছে। এই সংবাদ সম্মেলন কিন্তু প্রধান উপদেষ্টা দপ্তর থেকে জানানো হয়েছে যে যদি আপনাকে একটু বিস্তারিত বলি, উৎসব ভাতা কিন্তু 25% বৃদ্ধি করার কথা ছিল। বাজেটে বাড়তি ভাড়া চিকিৎসা ভাতা ও শান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছিল। যেটা বলছিলাম যে গালিব, যদি এই আন্দোলন যদি মেনে নেওয়া হয় তাহলে কিন্তু 10ই আগস্টে তাদের এই দাবি মেনে নেওয়ার কথা ছিল, সেটা যেহেতু হয়নি, আগামীকালও মহা সমাবেশের আয়োজন করছেন এই শিক্ষক শিক্ষিকারা। আগামীকালকের মধ্যে যদি তাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে কিন্তু সচিবালয় পর্যন্ত ঘেরাও দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গালিব, এই ছিল আমার কাছে প্রেস ক্লাবের সামনে থেকে। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবে বিক্ষোভ করছেন সারা দেশ থেকে আসা শিক্ষকরা, সেই খবরই জানাচ্ছিলেন মাহফুজা বৃষ্টি। দ্বিতীয় দিনের মতো ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রি চলছে। এ নিয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জাওয়াদ, জানাবেন আজ এখন পর্যন্ত কতজন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন? আপনি যেমনটি বলছিলেন যে দ্বিতীয় দিনের মতো ডাকসু হল সংসদ নির্বাচন 2025-এর যে ফর্ম বিক্রি সেটি চলছে সিনেট ভবনের। আমি এই সিনেট ভবনের তৃতীয় তলায়, ঠিক আমার পেছনে যে কক্ষটি দেখা যাচ্ছে, এখানে এই চিফ রিটার্নিং কর্মকর্তা তিনি এখানে বসেন এবং এখান থেকেই মূলত এই যে ফর্ম যে বিতরণ, সেই বিতরণের কার্যক্রম চলে এখন পর্যন্ত, অর্থাৎ এই দুপুর পর্যন্ত। সবশেষ আমাদের কাছে তথ্য মতে 14-15টি ফর্ম এখান থেকে বিতরণ হয়েছে এবং যিনি চিফ রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তিনি আমাদের এটি নিশ্চিত করেছেন এবং তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলছেন যেহেতু এখন একদম শুরুর দিকে এই ডাকসু নিয়ে যে আমেজ বা উৎসবের একটি আবহাওয়া তৈরি হওয়ার কথা ছিল সেটি এখনও হয়নি এবং তিনি প্রত্যাশা করছেন যেহেতু এখনও শিক্ষার্থীরা কৌশল নির্ধারণ করছেন বা তারা নানান ধরনের তাদের জোটের একটি বিষয় থাকে, তারা তাদের কর্ম পরিকল্পনা বা ম্যানিফেস্টো সেগুলো নিয়ে কাজ করছেন। ধীরে ধীরে হয়তোবা যেহেতু 19 তারিখ এই মনোনয়ন জমাদান এবং ক্রয়ের সব শেষ তারিখ, তো এর মধ্যেই তারা আশা করছেন যে এটি আরও প্রাণচাঞ্চল্যতা পাবে এবং এখানে শিক্ষার্থীরা এখানে যে কর্মচাঞ্চল্যতা অথবা এই ডাকসু নিয়ে যে আমেজ বা উৎসব সেটি শিক্ষার্থীদের মধ্যে দেখা যাবে। এবং কয়েকজন প্রার্থীর সাথে আমরা কথা বলেছি যারা কেন্দ্রীয়, যে এখান থেকে মূলত কেন্দ্রীয় সংসদে যারা প্রার্থী বা প্রার্থিতা করবেন বা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা এখান থেকে ফর্ম নিচ্ছেন এবং হলগুলো থেকে দেওয়া হচ্ছে। এবং যারা প্রার্থী তারা বলছেন যে তারা একটু সুষ্ঠু নিরপেক্ষ ডাকসু নির্বাচনের অপেক্ষায় রয়েছেন এবং তারা এটি নিয়ে কাজ করছেন। তারা এটিও বলেছেন যে প্রশাসন অত্যন্ত পরিমাণে আন্তরিক একটি সুষ্ঠু ডাকসু নির্বাচন দেওয়ার জন্য। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এই ডাকসু নিয়ে সবশেষ এবং বিকাল 4:30 একটা অফিসিয়ালি এখান থেকে একটা ব্রিফ করা হবে, তখন হয়তো আরও বিস্তারিত জানাতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। গণঅভ্যুত্থানের পর সব জায়গায় পরিবর্তনের আশা থাকলেও নগরীর প্রধান সড়কগুলোর অবস্থা এখনও আগের মতোই। মামলা দিয়ে নিয়ম করেও ফিরছে না শৃঙ্খলা, নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না যানজট। বিশেষজ্ঞরা বলছেন বর্তমান সরকারের অনিচ্ছা আর উদ্যোগের অভাবেই সড়কের চিত্র বদলায়নি। আর পুলিশ বলছে বছর জুড়ে সড়ক আটকে বিভিন্ন রাজনৈতিক দলের সভা সমাবেশ আর আইন না মানার প্রবণতায় অবস্থার উন্নতি হয়নি। আরও জানাচ্ছেন সানি মৃথা। হোক মোড় কিংবা মাঝপথ, চাইলেই থেমে যাচ্ছে বাস ইচ্ছে মতন।
যাত্রী ওঠানো হচ্ছে ফুটবোর্ডে ঝুলে থাকা পর্যন্ত। এতে কার কি হচ্ছে সেটাতে ভ্রুক্ষেপ নেই, যেন এসব অনিয়মই নিয়ম। শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে রংচটাই সব স্বেচ্ছাচারী বাহনগুলো। গণ অভ্যুত্থান, রাজনৈতিক কিংবা অরাজনৈতিক সরকার, কিছুতেই কিছু হয় না সড়কে বিশৃঙ্খলা তৈরির এসব বাস মালিক, শ্রমিক কিংবা ড্রাইভারদের। আমি এখন রাজধানীর পল্টন মোড়ে আছি। এই মোড় থেকে সোজা প্রেস ক্লাব সচিবালয় দিয়ে বের হয়ে যায় এবং এই পাশটাতেই কিন্তু রয়েছে গুলিস্তান। রাজধানীর ব্যস্ততম এই সড়কে কিন্তু আমি প্রায় আধা ঘন্টা উপরে এখানে অবস্থান করছি এবং আমরা লক্ষ্য করতে পেরেছি যে এইখানে এই মোড়টিতে কিন্তু লোকাল যে বাসগুলো রয়েছে তারা এখানে থেমে যাত্রী ওঠা নামা করছে। এর ফলে স্বাভাবিক যে যানজট তৈরি হয় এর থেকে কিন্তু যানজটের মাত্রাটা বেড়ে যাচ্ছে। সেই সাথে কিন্তু যদি বলি পুলিশ এখানে উপস্থিত রয়েছে, ট্রাফিক পুলিশও তাদের তৎপরতা আমরা লক্ষ্য করতে পেরেছি। তবে তাদের যে উপস্থিতি সেটি খুব একটি মানছেন না এখানকার লোকাল বাসের যে বাস চালকরা রয়েছেন তারা। সমস্যা শুধু ফিটনেস হলে না হয় মানিয়ে নিত শহরবাসী, কিন্তু একদিকে কালো ধোঁয়া, আরেকদিকে কান ফাটানো হাইড্রোলিক হর্ন। অন্তত সড়কের চিত্র গণ অভ্যুত্থান পরবর্তী বিপ্লবী জনতার অভিজ্ঞতায় যে একটুও পরিবর্তন হয়নি সেটা স্বীকার করবেন যে কেউ। কিন্তু এভাবে কেন চলছে? ট্রাফিক থাকলে তো এরকম দাঁড়ায় না কেউ, এখন তো ট্রাফিক নাই, এই জন্য যে এই যে যাত্রীরা নামাই যাচ্ছে। যানজটের কারণে রাস্তার মাঝখান থেকে আমরা লোক নিই। আমাদের দেশে যারা বাস চালক আছে তাদের জ্ঞানের অভাব। রাইট বলে 15,000 20,000 টাকা খরচ বাবা। অটোরিকশার চাহিদা প্রচণ্ড, এটার জন্য বক্তব্য কি, আর বাস স্ট্যান্ডে না থেমে রাস্তার মাঝখানেই বাস থামাচ্ছে। জ্যাম অনেক বাড়ছে আগের চেয়ে। এটা ঠিক গণ অভ্যুত্থানের পর কিছুদিন এলোমেলো নগরীর যান চলাচল নিয়মের মধ্যে আনতে বাধ্য করেছিল সাধারণ শিক্ষার্থীরা। ফলে নগরবাসীর মাঝেও এসেছিল কিছুটা স্বস্তি। তারই সূত্র ধরে সড়ক ব্যবস্থাপনায় একটা আমূল পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয় সেটি কতদূর? আমাদের যে ট্রেডিশনাল যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার কোনো উদ্যোগ তেমন কোনো চোখে পড়ে নাই, বরঞ্চ মনে হচ্ছে যে আমাদের অটো রিক্সা যেভাবে পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়লো এবং সেটাও সরকার কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারলো না। এই যে নগরের যাপিত জীবনের সমস্যা, সেটা নিয়ে কি কোনো কমিশন হয়েছে? অগ্রাধিকারে না থাকলে তো আপনি উত্তরণের কোনো পথ থাকবে না। বড় দাগে সড়ক ব্যবস্থাপনার দায়িত্ব পড়ে সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও পুলিশের। সড়কের হয়ে কাজ করা এসব সংস্থার কর্তাদের কাছে প্রশ্ন ছিল, কেন শৃঙ্খলা ফেরাতে পারছেন না সড়কে? আমাদের পর্যাপ্ত ডাম্পিং গ্রাউন্ড নাই, যেগুলোকে আমরা গাড়িগুলো ধরে আমরা ওখানে ডাম্প করতে পারবো। ফলে এই গাড়িগুলো কিন্তু তখন একটা সমস্যার কারণ। আরেকটা হচ্ছে আমাদের স্ক্র্যাপ নীতিমালা এখনও হয়নি। ফলে আমি যদি কোনো গাড়িকে ডিসম্যান্টেল করি, সেই ডিসমেন্টেল করতে নিয়ম নীতি লাগবে, সেই নিয়ম নীতি এখনও আমরা তৈরি করতে পারিনি। কারণে সময়ে বসে গিয়ে রাস্তা অবরোধ করে যান চলাচলে বিঘ্ন ঘটানো হয়েছে। এটার কিন্তু বড় একটা প্রভাব সমগ্র ঢাকা মহানগরীতে পড়েছে। করে বাস ড্রাইভার এবং হেল্পার যারা রয়েছে তারা যদি সচেতন হন যে আমার যদি রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করি, তাহলে কিন্তু এটার বেনিফিশিয়ারি কিন্তু তারাই হবে। 2022 সালে বিশ্ব ব্যাংকের তথ্যে দেখা যায় রাজধানীতে সময়ের সাথে সাথে কমেছে গাড়ির গড় গতি, আর দৈনিক নষ্ট হচ্ছে 82 লাখ কর্মঘণ্টারও বেশি। এর প্রভাবে আর্থিক ক্ষতি তো আছেই। গত এক বছরে বিভিন্ন খাতের সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিল। নগরীর পুরনো যে ব্যাধি যানজটের চিত্র সেটা রয়ে গেছে আগের মতোই। তবে কবে নাগাদ এই দুর্ভোগ থেকে সাধারণ মানুষ মুক্তি পাবে কিংবা আদৌ পাবে কিনা সেই প্রশ্নই এখন নগরবাসীর মনে। সানিম মৃধা, এখন, ঢাকা। উজানের ঢল ও টানা বৃষ্টিতে পদ্মা ও তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে প্লাবিত হয়েছে লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও ফরিদপুরের নদী তীরবর্তী এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 25,000 পরিবার। এছাড়া বাড়ছে নদী ভাঙনের তীব্রতা। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। টানা বর্ষণ ও উজানের ঢলে জুলাই থেকে পদ্মা ও তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে আগস্টের প্রথম সপ্তাহ থেকে হঠাৎ অস্বাভাবিক হারে বাড়ছে পানি। তিস্তার পানি বাড়ায় প্লাবিত হতে শুরু করেছে নদী তীরবর্তী এলাকা। লালমনিরহাট জেলার হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার অন্তত 16টি গ্রামের প্রায় 5,000 পরিবার পানিবন্দী। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন তারা। দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। পানি উন্নয়ন বোর্ড বলছে, উজানের ঢল মোকাবেলায় তিস্তা ব্যারেজের 44টি গেট খুলে দেওয়া হয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের পদ্মার পানি বেড়ে প্লাবিত হয়েছে সদর উপজেলার নারায়ণপুর, আতাতুলি, উজিরপুর, পাকা ও দুর্লভপুর ইউনিয়নের নিম্নাঞ্চল। পানিবন্দী অন্তত 11,000 পরিবার। অবর্ণনীয় দুর্ভোগে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
এদিকে রান্না করতে না পারায় খাবার সংকটেও আছেন অনেকে। এদিকে 6টি প্রাথমিক বিদ্যালয়ে পানি ঢুকে বন্ধ রয়েছে পাঠদান। এখানে আমরা দীর্ঘদিন যাবৎ পানিবন্দী আছি, যার কারণে আমাদের বাড়িঘরে চলাফেরা, রাস্তাঘাটে চলাফেরার সমস্যা হচ্ছে। পরিস্থিতি অনেক খারাপ, আমাদের বাড়িঘর সব ডুবে গেছে। আমরা এখন কোথায় থাকবো কিছুই বুঝতে পারছি না, আমার পানি বাড়তেই আছে। রাস্তাঘাটে আমাদের চলাচল ব্যাহত করছে, আমাদের স্কুল কলেজে ছাত্রছাত্রীরা যেতে আমাদের অসুবিধা হচ্ছে। সাম্প্রতিক উজান থেকে নেমে আসা পানি এবং মৌসুমী বৃষ্টিপাতের ফলে চাঁপাইনবাবগঞ্জ জেলার পদ্মা এবং এর অববাহিকা অঞ্চলে বেশ কিছু নিম্নাঞ্চলে পানি ঢুকে গেছে। পানি অলমোস্ট স্টেবলের দিকে, আশা করছি আগামী 2-1 দিন স্টেবল থাকবে এবং তারপরে পানি কমতে থাকবে। গত এক সপ্তাহ জুড়ে বাড়ছে ফরিদপুরের নদ নদীর পানিও। এরই মধ্যে কোথাও হাঁটু আবার কোথাও কোমর পানিতে তলিয়ে গেছে নদী তীরবর্তী 4 উপজেলার অন্তত 10,000 পরিবার। এছাড়া মধুমতি, পদ্মা ও আড়িয়াল খাঁড় তীরবর্তী অঞ্চলে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে দেখা যাইতেছে আমাদের গরু খাবার, মানুষের চলাচল, রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে, ঘরবাড়ি ভেঙে নিতেছে, ক্ষেত খোলা জায়গা জমি সব তলায় যাইতেছে। শাকসবজির ক্ষেত করছিলাম সব তলায় গেছে। রাজশাহীতেও পদ্মার পানি বাড়ায় শহরের টি বাঁধে বন্ধ রয়েছে চলাচল, সরিয়ে নেওয়া হচ্ছে দোকানপাট, এছাড়া প্লাবিত হয়েছে চরাঞ্চলের ঘরবাড়িও। শামীমা রহমান শাম্মী, এখন। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ঢাকার সাথে উত্তর পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সকালে উল্লাপাড়া স্টেশনের পাশে রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ 9 বছর পার হলেও স্থায়ী ক্যাম্পাস পায়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। ভাড়া করা ভবনে চলছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। আবাসিক হল, খেলার মাঠের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কোনো সুবিধা না পাওয়ার অভিযোগ শিক্ষার্থীদের। তাদের দাবি, শিক্ষা মন্ত্রণালয় থেকে 519 কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হলেও একনেকে ডিপিপি অনুমোদন দেওয়া হচ্ছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে শিক্ষার্থীরা। এর আগে আমরা রোড ব্লক করেছি, ঢাকা মহাসড়ক ব্লক করেছি, তাও তাদের চোখ খুলেনি। আজকে আমরা রেলপথ ব্লক করেছি। আমাদের একটাই দাবি, আমাদের স্থায়ী ক্যাম্পাসের ডিটিপি অনুমোদন দিতে হবে। আজকে না মানা হয় এবং সামনে একদিকে যদি আমাদের দাবি উপস্থাপন করা না হয়, তাহলে আমরা সারা উত্তরবঙ্গের সাথে অনির্দিষ্টকালের জন্য সারা বাংলাদেশের যোগাযোগ বন্ধ করে দেব। ওয়াশিংটন ডিসির প্রধান সড়কগুলোতে টহল শুরু করেছে ন্যাশনাল গার্ডের সেনারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে স্থানীয় সময় মঙ্গলবার রাত থেকে কাজ শুরু করেছেন তারা। এই সিদ্ধান্তের মাধ্যমে রাজধানীর অপরাধ নিয়ন্ত্রণে অস্থায়ীভাবে ওয়াশিংটন ডিসির পুলিশ বিভাগের নিয়ন্ত্রণও নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ডেমোক্রেটরা বলছেন এটি ট্রাম্পের রাজনৈতিক নাটক। 2023-এর তুলনায় ওয়াশিংটন ডিসিতে সহিংস অপরাধ কমার পরেও কেন এমন সিদ্ধান্ত, এ নিয়ে দ্বিধায় খোদ মার্কিনিরাই। বিস্তারিত জানাচ্ছেন সতীর্থ কর্মকার। ওয়াশিংটন ডিসির ন্যাশনাল গার্ড সদর দপ্তর। ধীরে ধীরে বাসে উঠছেন ন্যাশনাল গার্ড সেনারা। সদর দপ্তর থেকে রাজধানীর বিভিন্ন সড়কে চলে যাচ্ছে এসব বাস। নির্দিষ্ট সড়কে পৌঁছেই টহল শুরু করেছেন দায়িত্বপ্রাপ্তরা। উদ্দেশ্য, অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি থেকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিকে রক্ষা করা। এর আগে দীর্ঘ 78 মিনিটের একটি সংবাদ সম্মেলনে ট্রাম্প ঘোষণা দেন, অপরাধ দমনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া মেট্রোপলিটন পুলিশ বিভাগের নিয়ন্ত্রণ নেবে। পাশাপাশি শহরে একযোগে 800 ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনেরও ঘোষণা করেন ট্রাম্প। ট্রাম্পের এমন সিদ্ধান্তকে রাজনৈতিক নাটক আখ্যা দিয়েছেন ডেমোক্রেটরা। ডিসি মেয়র মুরিয়েল বাউসার নিজেও সেনা মোতায়েনের সিদ্ধান্তকে হঠকারী ও অনিয়ন্ত্রিত পদক্ষেপ বলে মন্তব্য করেছেন। ট্রাম্প বিরোধীদের দাবি, 2023 সালে ডিসিতে অপরাধের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়লেও পরবর্তী 1.5 বছরে তা অনেক কমেছে। এই পরিস্থিতিতে ওয়াশিংটন ডিসিতে সেনা মোতায়েনের যৌক্তিকতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন রাজধানীবাসীও। Personally, we have clearly a family, and that's been one of the factors of us potentially wanting to move out of the city eventually, is just the nature of the city and the crime rate. I know that it has gone down. চলতি বছরের তথ্য অনুযায়ী ওয়াশিংটনে খুনের ঘটনা 12% এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে হামলার ঘটনা প্রায় 20% কমেছে। এমনকি মার্কিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআইও বলছে, যুক্তরাষ্ট্রে 2023-এর তুলনায় 2024 সালে সহিংস অপরাধের হার 4.5% কমেছে।
যদিও একসাথে 800 ন্যাশনাল গার্ড সদস্যকে দেখা যাবে না রাজধানীতে। 100 থেকে 200 জনের একটি দল পালাক্রমে ডিসি পুলিশকে সহায়তা করবে। আর এই সিদ্ধান্ত নেয়ার কারণ হিসেবে বলা হচ্ছে, ওয়াশিংটন ডিসিতে অপরাধের মাত্রা এতটাই আশঙ্কাজনক যে জরুরি ভিত্তিতে এমন নির্বাহী আদেশ জারি করা হলো। তবে এই সেনারা রাজধানীতে টহল দেওয়ার সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করবেন না। সেনাদের বহনকারী ট্রাক বা বাসে অস্ত্র রাখা থাকবে, যা আত্মরক্ষার কাজে ব্যবহার করা হতে পারে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এবারে খেলার খবর। সেপ্টেম্বরে নেপাল সফরের জন্য 6 সদস্য নিয়ে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। 24 সদস্যের প্রাথমিক দলে আছেন হামজা চৌধুরী। হামজাকে পেতে তার দল লেস্টারের সাথে এরই মধ্যে যোগাযোগ শুরু করেছে বাফুফে। বিষয়টি নিশ্চিত করেছেন দলের ম্যানেজার আমের খান। চলে আছি পরের সংবাদে। 34 বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ। ত্রিনিদাদে 3 ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানকে 202 রানের বড় ব্যবধানে হারিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতেছে শাই হোপের দল। সর্বশেষ 1991 সালে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের সিরিজ 2-0-তে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজের আগে খেলা সর্বশেষ 10টি ওয়ানডে সিরিজেই জিতেছিল পাকিস্তান। টানা 11টি সিরিজে দলটি ছিল অপরাজিত। পাকিস্তানের বিপক্ষে একাধিক ম্যাচের কোনো সিরিজে ওয়েস্ট ইন্ডিজের আগের জয় ছিল 2000 সালে ঘরের মাঠে টেস্ট সিরিজে। এরপর খেলা 24টি সিরিজের মধ্যে পাকিস্তান জিতেছে 20টি আর বাকি 4টি সিরিজ হয় ড্র। শেষ করছে এখন দুপুর। তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে কাজ করছে সরকার। মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা কেবাংসান বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট ডিগ্রি গ্রহণ। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে না দেওয়ার হুমকি, স্বৈরাচারের পদধ্বনি। বিএনপির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা চলছে, অভিযোগ নেতাদের। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, তবে কিছু উদ্বেগ রয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন। টর্চার সেলে নির্যাতন ও চাঁদাবাজির ঘটনায় ময়মনসিংহের ছাত্রদল নেতা জিএস স্থায়ী বহিষ্কার, নেওয়া হলো রিমান্ডে। এবং সভা সমাবেশ ও আইন না মানায় ঢাকার সড়কে ফিরছে না শৃঙ্খলা, বলছে পুলিশ। সরকারি উদ্যোগের অভাবকে দুষছেন বিশেষজ্ঞরা। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।